হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুরু করছি অ্যাঞ্জেলিনা গল্পের চতুর্থ পর্ব। লেখিকা ফারহানা নিঝুম। নিস্তব্ধ এই রাতে এক টুকরো আলোর আশা দেখতে পেয়ে হকচকিয়ে গেল ন্যান্সি। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো এ যাত্রায় বেঁচে যাবে। গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো এক পুরুষ। হ্যাঁ, তাকে চিনে ন্যান্সি। এ তো সেই পুরুষ যাকে কিছুদিন পূর্বে বাঁচিয়েছিল ন্যান্সি। পরনে কালো রঙের শার্ট আর তার উপরে ওভারকোট রয়েছে। অদ্ভুত সুন্দর লোকটা। কাজ ছুঁয়ে নেমে আসা, ঢেউ খেলানো কোকড়ানো চুল। তার চুলগুলো ঠিক মাঝারি লম্বা, না ছোট না একেবারে বড়, তবে ঘন ও প্রাণবন্ত। মাথার সামনের দিক থেকে পেছনের দিকে ঝুলে পড়া চুলগুলো তার কপাল ছুঁয়ে যায়। মুখের গড়ন তীক্ষ্ণ, গাঢ়, একদম পরিষ্কার। একটু দাড়ি নেই এবং ভ্রুতে আছে এক অদ্ভুত আকর্ষণ। গালের হালকা ছায়া আর ত্বকের বাদামি আভা তাকে আরও পুরুষালী করে তুলেছে। চোয়ালের দৃঢ় যেন ইস্পাত গঠিত। চোখ জোড়া গভীর, ঘন কালো পল্লব আর সবচেয়ে সুন্দর তার নীলাভ মণিজোড়া। প্রশস্ত বুক, দৃঢ় বাহু আর সুঠাম পেশি। বুকে পড়ে থাকা গোল সূর্যের মতো ট্যাটুটা উল্কি দিচ্ছে। অদ্ভুত গোল ট্যাটু, একদম সূর্যের মতো। মাত্রাতিরিক্ত সুন্দর পুরুষ। লোকটাকে দেখে পিছনে আসা লোকগুলোর কথা ভুলে গেছে ন্যান্সি। মুখের মাস্কটা ভেতরেই ফেলে এসেছে আফরিদ। ন্যান্সিকে দেখে কপালে ভাঁজ পড়ল তার। তিরিক্ষি মেজাজে বলে ওঠে, হোয়াট? কল্পনা থেকে বেরিয়ে এলো ন্যান্সি। ঘেমে একাকার মেয়েটা কাঁপা কাঁপা স্বরে বলে, ওই ওই লোকগুলো আমার পিছু নিয়েছে। ন্যান্সির পিছনে উকি দিল আফরিদ। দৌড়ে কিছু লোক এগিয়ে আসছে। আফরিদকে দেখে থামলো তাদের পাজোরা। ওই ভালো চাইলে মেয়েটাকে রাখ আর এখান থেকে বিদায় হ। বিরক্তিতে শব্দের আওয়াজ করে আফরিদ। অ্যাঞ্জেলিনা, ক্লোজ ইউর আইস, কাভার ইউর ইয়ার্স। আফরিদের কথার অর্থ বোধগম্য হলো না ন্যান্সির। অ্যাঞ্জেলিনা, ক্লোজ ইউর আইস, কাভার ইউর ইয়ার্স রাইট নাও। আগামী 10 মিনিট এভাবে থাকবে। কেঁপে উঠল ন্যান্সি। খিচিয়ে বুঝে নিল আখিদয় আর চেপে ধরল কান দুটো। লোকগুলো তখনও তাকিয়ে আছে আফরিদের দিকে। আফরিদ মোটেও চায় না অ্যাঞ্জেলিনা তার মুখের চমৎকার ভাষাগুলো শুনে বেহুশ হোক। আফটার অল মাইয়া মানুষ বলে কথা, জেন্টালম্যান থাকতেই হবে। আফরিদ দাঁতে দাঁত পিষে বলে ওঠে, ইউ ব্লাডি মাদার ফাকার, তোদের সবগুলোর টুনটুনি কেটে আমি কুত্তাকে খাওয়াবো, খানকির বাচ্চারা। আফরিদ পকেট থেকে রিভলভারটা বের করতেই ছেলেগুলো আটকে ওঠে। লোকগুলো আর থামে না, দৌড় লাগালো পিছন দিকে। পকেট থেকে ফোন বের করে কাউকে মেসেজ করে। ফোনটা গাড়ির ভেতরে ফেলে নিঃশব্দে এগিয়ে এলো আফরিদ। তখনও কাঁপছে ন্যান্সি। চোখ দুটো খুলছে না। চাইছে আরও খিচিয়ে ভেতরে নিয়ে যেতে। আফরিদ চায় না এই রমণীর সামনে মুখ খারাপ করতে। ভাষা শুনে যেন অজ্ঞান না হয়। ওষ্ঠ বাঁকিয়ে বাঁকা হাসলো আফরিদ। মেয়েটা তার সামনে পিঁপড়ার মতো লাগছে। লম্বাটে আফরিদ একটু ঝুঁকে এলো ন্যান্সির মুখ পানে। কি জানি কি হলো, ঠোঁট গোল করে ফু দিয়ে পুরো মুখশ্রী জুড়ে ফিসফিসিয়ে বলল, ওপেন ইওর আইস অ্যাঞ্জেলিনা। আঁখি মেলে তাকালো ন্যান্সি। আতঙ্কিত ন্যান্সির ওষ্ঠ কাঁপে। মুখ উঁচিয়ে তাকালো আফরিদের মুখপানে। পরক্ষণে পেছন ফিরে তাকালো, নেই কেউ। পালিয়েছে লোকগুলো। আফরিদ দীর্ঘশ্বাস ফেলে পরনের স্যুটটা খুলতে লাগলো। আটকে ওঠে ন্যান্সি। লোকটা কি ওদের একজন? কি করছেন দেখুন, আমি কিন্তু। স্টপ ওভার থিঙ্কিং। আরও একবার কেঁপে উঠল ন্যান্সি। স্যুটটার নিচের গায়ে আবিষ্কার করে চমকে যায়। গেট ইন দ্য কার, আই উইল ড্রপ ইউ। পিটপিট করে তাকালো ন্যান্সি। অন্তর কাঁপে তার। কম্পিত চিত্তে বলে ওঠে, আমি পারবো, আপনি চলে যান। গেট ইন দ্য কার। তীব্র অধিকারবোধ আর অস্থিরতা গলায় স্বর কাঁপছে আফরিদের। তার এই আওয়াজের নাজুক সত্তার মেয়েটার শরীরে এক স্বতন্ত্র কম্পন ছড়িয়ে পড়ল। ছোট ছোট পা কাঁপতে কাঁপতে গাড়ির আসনে উঠে বসে। চোখ ভরা অচেনা ভাব নিয়ে একবার সন্দেহজনক ভাজন দৃষ্টিতে তাকালো সেই সুশ্রী মুখবয়বের দিকে। মৃদু আলোর মাঝে ছায়া খুঁজে পেতে চায়, কিন্তু মুহূর্তেই মধ্যেই ফিরে নিল তার দৃষ্টি। যেন অচেনা সৌন্দর্যের সম্মুখীন হয়ে বিভ্রান্ত হয়ে গেছে মনের গভীরে। পুরুষটি যার রূপের গভীরে চোখ মেলেছিল আর চোখে তাকিয়ে আছে অ্যাঞ্জেলিনার দিকে। ওপর তার ভঙ্গিময় বিরক্তিকর রেশ মাত্র নেই, এক কোমলতা লুকিয়ে আছে। মেয়েটির নীরবতা, তার ভঙ্গুরতা যেন এক সূক্ষ্ম সুরের মতো, যা শুধু তীব্র হৃদয় উপলব্ধি করতে পারে। মাথা নত করে চুপচাপ বসে থাকা মেয়েটির মধ্যকার অদ্ভুত স্নিগ্ধতা যেন এক অভিজাত্য নিঃশব্দ চিত্র। আফরিদ ওষ্ঠ কামড়ে হাসল। এত লজ্জা লাগে কেন?
ন্যান্সি বারংবার আর চোখে তাকিয়ে দেখছে। আফ্রিদের বাজ পাখির দৃষ্টি এড়াতে পারল না তা। এই মুহূর্তে আফ্রিদের ইচ্ছে করছে একটা গান ধরতে। ऐसे ना मुझे तुम देखो सीने से लगा लूँगा तुमको मैं चुरा लूँगा तुमसे दिल में छुपा लूँगा। লজ্জায় লাল নীল হওয়ার ভান ধরছে আফ্রিদ। মনে মনে বলছে, কারেন্টের পাওয়ার এত কম কেন? কিছুদিন পর সিস্টেমের বিদ্যুৎ সংকট দেখা দিবে। থ্যাংক ইউ সাহায্য করার জন্য। আফ্রিদ ভ্রু নাচিয়ে বলল, ওয়েলকাম। ন্যান্সি আমতা করে বলল, আমাকে বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিবেন প্লিজ। কেন? ন্যান্সি বুঝাবে কি করে? রাত বিরাতে কেউ দেখলে কি না কি বলবে? না এমনি। আফ্রিদের হার্টবিট এত ফাস্ট চলছে যে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তৎক্ষণাৎ এফএম অন করতেই বিশ্রী গানটা বেজে উঠল। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলল ন্যান্সি। দীর্ঘ দৃষ্টিতে হাসিটা দেখে আফ্রিদ, ওই ছেমডি এমনি হাসিস না, না হলে আমার লাইটের সুইচ অন করে দিমু। কথাটা কণ্ঠনালীতেই রয়ে গেল, বলতে পারল না আফ্রিদে হোসেন। ন্যান্সিকে পিছু করার ছেলেগুলোকে আটকে রাখা হয়েছে, চোখে রুমাল বাঁধা, খালি বড় এক ময়দানে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। কিয়ৎক্ষণের মধ্যে আফ্রিদে হোসেন প্রবেশ করল রেড সাইলেন্স ম্যানর। এই হাউস এমন এক জায়গায় যেখানে মানুষ একবার প্রবেশ করলে আর ফিরে আসে না। ভেতরে শুধু রক্ত, আর্তনাতার মৃত্যু। রেড সাইলেন্স ম্যানর কাঁপুনি ধরে যায় হাড়ের গভীরে। এক বিশাল পরিত্যক্ত জমির ওপর দাঁড়িয়ে আছে এই গা ছমছমে প্রাসাদটি। বাইরের দেয়ালগুলো ধূসর, ধুলিমাখা আর ফাটল ধরা। সময় নিজ হাতে বাড়িয়ে ছুঁয়ে গেছে মৃত্যুর ইতিহাস। বাতাসে ভেসে আসছে স্যাঁতসেঁতে দেয়ালের গন্ধ। প্রাসাদের ঠিক মাঝখানে রয়েছে এক বিরাট ময়দান, চারপাশে ইট পাথরের প্রাচীর দিয়ে ঘেরা। ওপরে খোলা আকাশ, কিন্তু সেই আকাশ যেন এখানে রক্তিম হয়ে নামে। এই ময়দানে রয়েছে লোহার তৈরি বিশাল খাঁচা আর সেলেবন্দি কিছু জঙ্গি কুকুর। তবে তার সাধারণ কুকুর নয়, উগ্র রক্তপিয়াসু প্রশিক্ষিত মানুষ খেকো। তাদের চোখে অনাহারের ক্ষুধা, আর মুখে লেগে আছে আগের শিকারদের রক্ত। যখন প্রাসাদের বাসিন্দারা কাউকে শাস্তি দেয়, তাকে নিয়ে আসা হয় এই ময়দানে। একবার ছেড়ে দিলে কুকুরগুলো দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই কেবল রক্তের ছিটা আর হাড়গোড় পড়ে থাকে মাঠের এক কোণে। বস, সব কিছু রেডি। উঁচু পাথরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আফ্রিদে হোসেন, এক হাতে দেয়ালে ভর করে রাখা, অন্য হাতে ধীরে ধীরে বাড়িয়ে দিতে পাশে থাকা ঈশানের মাথা নিচু করে এগিয়ে দেয় জ্বলন্ত সিগারেট। নিঃশব্দে এক টান নিয়ে ছাড়ে ধোয়া ধোয়া যেন আকাশ ছুঁয়ে আবার নেমে আসে প্রাসাদের দেয়ালে। চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। নিচের ময়দানে পাথুরে মাটিতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে কয়েকজন পুরুষ। তাদের চোখের ওপর কাপড় বাঁধা, শরীর রক্তাক্ত। মাফিয়া কিং নিচে একবার দৃষ্টি ফেলতে গার্ডরা তার আদেশে কাপড় খুলে দেয় বন্দীদের চোখ থেকে। হঠাৎ আলো চোখে পড়ায় সেই পুরুষ উঁচু থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে সেই ভয়ঙ্কর চোখে। তার চোখে কোনো আবেগ নেই, আছে তীক্ষ্ণ ঘৃণা আর পৈশাচিক তৃপ্তির ক্ষুধা। বন্দীরা কেঁপে ওঠে। তাদের সেই ভয় দেখতে দেখতে ঠোঁটের কোণে কিচ্ছিত বাঁকা নেয় আফ্রিদের। ঠোঁটে তা কি হাসি, নাকি নিছক পৈশাচিক আনন্দ? আফ্রিদ হেসে বলল, হ্যালো সাইয়ার নাতিরা, কেমন আছো? লোকগুলো ভয়ে সেটে যায়। আফ্রিদ হাসে। ওদের ভয় পেতে দেখে পৈশাচিক আনন্দ হচ্ছে তার কণ্ঠে বিষের মতো ঘনীভূত আদেশ ছুড়ে দেয়, ঈশান, ছেড়ে দে ব্লাডি মাদারফাকারগুলোর ওপর আমার আদুরে কুকুরগুলোকে। ঈশান মাথা নোয়ায়, আদেশ পালন করে। এক ইশারায় গার্ডরা দৌড়ে ময়দান ত্যাগ করে, বন্ধ করে দেয় সমস্ত দরজা। চারিদিকে আটকে যায় পাথরের দেয়াল, ওপরে শুধু খোলা আকাশ। ঈশান বোতামে চাপ দিতেই সেলে বন্দি থাকা কুকুরগুলোর লোহার গেট খুলে যায়। বিকৃত স্বরে গর্জে ওঠে তারা, চোখে ক্ষুধার্ত উন্মত্ততা। দাঁতে ঝরে পড়া ফেনা আর লালার সঙ্গে মিশে আছে আগের শিকারদের রক্ত। বন্দীরা আর্তনাদ করে ছুটতে শুরু করলো। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু মাফিয়া কিং তো করুণা বোঝে না। এক এক করে চিড়ে খায় কুকুরগুলো, তাদের হাড় চিবানোর শব্দ। দিক বিদিক ছুটাছুটিতে কেউ ধরা পড়ে কয়েক সেকেন্ডে, আবার কেউ একটু সময় পায়, কিন্তু শেষ কেউ বাঁচে না। উঁচু থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে ঠান্ডা দৃষ্টিতে সেই পুরুষ ব্লাডি বিস্ট, অপরাধ জগতের নির্মমতার মুখ। আমি তৃপ্তি পাই রক্ত দেখে, বিশেষ করে তাদের রক্ত দেখে যারা অ্যাঞ্জেলিনাকে বাজে নজরে দেখে। মাদারফাকারের দল।
সিগারেট ফেলে সামনের দিকে এগোতে লাগলো আফরিদ। চোখে মুখে এক অতৃপ্ত তৃপ্তি। ঈশান, কল দ্য হেলিকপ্টার রাইট নাও। ওকে বস, কিন্তু যাচ্ছেন কোথায়? আফরিদ 32 পাটি দাঁত দেখিয়ে বলল, বিদেশি মাল খেতে। ঈশান দ্রুত হেলিকপ্টারকে খবর দিল, এই মুহূর্তে তারা প্যালেসে যাওয়া প্রয়োজন। বিছানার এক কোণে বসে আছে ন্যান্সি, তার ঠিক সামনেই মোড়ায় বসে আছে তন্নি। তন্নির চুলে তেল লাগিয়ে দিচ্ছে ন্যান্সি। চুলগুলো কেমন রুক্ষ হয়ে আছে। বড় বিতৃষ্ণা নিয়ে বলল, চুলগুলোর কি অবস্থা করে রেখেছিস? তন্নি ভাবনায় মগ্ন। আজ দুপুরে একটা লোক এসেছিল বাড়িতে পিছনে। লোকটাকে যেন আগে কোথাও দেখেছে সে। কী রে, কী ভাবছিস? ঘোর কাটল তন্নির। আচ্ছা আপু, রাতে যে ওই তোমাকে কালো গাড়ি করে বাড়িতে নামিয়ে দিয়ে গেল, লোকটা কে গো? ন্যান্সি চমকালো। শুকনো ঠোঁটজোড়া আলতো করে ভিজিয়ে নিল। রাতের কথাটা এখনও মনে আছে তার। ওই লম্বাটে পুরুষ, সুশ্রী মুখখানি, সবটাই কেমন ঘোর লাগার মতো। ন্যান্সিকে চুপ থাকতে দেখে তন্নি মাথা ঘুরে তাকালো। কি হলো, চুপ কেন তুমি? ন্যান্সি আনমনা হয়ে বলল, একটা বিপদে পড়েছিলাম, ওই লোকটাই হেল্প করেছিল। তন্নি ছোট করে জবাব দিল, ও আচ্ছা, আমি আরও ভাবলাম তুমি প্রেম করছো নাকি। দৃষ্টিচোরা সুসালো হয়ে এলো ন্যান্সির। স্ফীত কণ্ঠে বলে, তাই এটা মনে হওয়ার কারণ? ঠোঁট টিপে হেসে ফেলল তন্নি। না, আমি তো অবাক হয়েছিলাম, মনে হচ্ছিল ভীতু ন্যান্সি আপু প্রেম করছে শেষমেশ। সহসা তন্নির কান ধরে টানল ন্যান্সি। বেশি পাকা পাকা কথা বলছিস আজকাল। তন্নি ব্যথাতুর কণ্ঠে বলল, ছাড়ো, লাগছে। ন্যান্সি ছেড়ে দিল। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। এগিয়ে গেল জানালার কাছে। বাইরে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই প্রথম মনটা কেমন যেন উসখুস করছে তার। ন্যান্সিকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। বিষয়টা খুব তাড়াতাড়ি ঘটেছে। ন্যান্সি এ বিষয়ে কিছুই জানে না। আশ্চর্যের বিষয়ে হঠাৎ করে তার বিয়ের জন্য এত তাড়াহুড়া কেন বুঝল না। ছাদে বেতে চেয়ারে বসে আছেন মামুন হায়দার। বড় আয়েশ করে চায়ের কাপে এক এক করে চুমু দিয়ে চলছেন। ন্যান্সি তড়িঘড়ি করে ছাদে গেল। কণ্ঠনালী কাঁপছে তার। নিজেকে কোনোভাবে শান্ত করতে পারছে না সে। কী আশ্চর্য, তার বিয়ে অথচ সে কিছুই জানে না। বিষয়টা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল। বাবা, ঘাড় কাত করে ছাদের দরজার দিকে তাকালেন মামুন হায়দার। ন্যান্সি, আয় আমার কাছে। বাবা, এসব কি হচ্ছে? আমাকে নাকি পাত্রপক্ষ দেখতে আসছে? আমার বিয়ে অথচ আমি কিছুই জানি না। এসব কখন কিভাবে হলো? ন্যান্সিকে উত্তেজিত হতে দেখে তপ্ত নিঃশ্বাস ফেলেন মামুন হায়দার। তিনি প্রথম থেকেই জানতেন এমন কিছু হবে। ন্যান্সি, এদিকে আয় মামুনি, আমি তোকে আজ কিছু কথা বলবো। ন্যান্সি ধীর পায়ে এগিয়ে গিয়ে বসালো তার পাশের বেতের চেয়ারে। দেখ মা, ছেলেটা ভালো, তোকে বেশ পছন্দ করে, বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে। এছাড়া তোর পরে তো তোর বোনটাও আছে, ওর বিয়েটাও তো দিতে হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন মামুন হায়দার। বুকের ভেতর ধুকপুক করছে ন্যান্সির। তার কত স্বপ্ন নিজের কিছু একটা করার। সে করতে চায় না ওই বেকারিতে চাকরি, শুধু ঠেলায় পড়ে করছিল। কিন্তু এখন তো জীবনটাই শেষ। মনটা খারাপ করছে না। অবশ্য তাও ঠিক, এই পরিবারে তা নয়, কিন্তু তাকে আদর যত্ন দিয়ে বড় করেছে। তাহলে কি ন্যান্সি এটুকু দায়িত্ব নেই তাদের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দেয়া? কী রে মামুনি, কিছু বল। ন্যান্সি লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তবে পাত্র পছন্দ না হলে আমি বিয়ে করব না। হেসে ফেললেন মামুন হায়দার। ন্যান্সির মাথায় হাত বুলিয়ে বললেন, চিন্তা নেই, তোর বাবা কি খারাপ ছেলে পছন্দ করবে? সুইমিং পুলের পানিতে সুইমিং করছে এক বলিষ্ঠ দেহের শক্তপোক্ত পুরুষ। সুইমিং পুলের স্বচ্ছ পানি কেমন লালচে হয়ে উঠেছে। বাহু থেকে টুপটাপ ঝরে পড়ছে রক্ত। পাশে দাঁড়িয়ে থাকা ঈশান অস্থির কণ্ঠে বলে ওঠে, বস, আপনার ইমিডিয়েটলি ফার্স্ট এড করতে হবে। ঈশানের কথায় খুব একটা ভাবান্তর হলো না সেই পুরুষটির। সুইমিং পুলের পাশে নিথর পড়ে আছে একটি দেহ। জি, ঠিকই শুনেছেন, একটি দেহ, যার মধ্যখানে প্রাণ নেই। কিছুক্ষণ পূর্বে এই লোকটা প্রাণ কেড়ে নিয়েছে সেই পুরুষটি। ঝাঁঝরা করে দিয়েছে তার বক্ষপিণ্ড। দীর্ঘ সময় পর উঠে এলো সেই পুরুষটি। ফোনে টুংটাং শব্দ। ঈশান এগিয়ে গেল। বস, আপনার ফোন। ফোন এগিয়ে দিতেই ভেজা হাত টাওয়ালে মুছে রিসিভ করলো। হ্যালো, আফরিদ স্পিকিং। আফরিদ এহসান শুধু বাংলাদেশে নয়, আরও অনেকগুলো দেশে খুব একটা বড় একজন বিজনেসম্যান। শুধু বিজনেসম্যান বললে ভুল হবে। সিক্রেট মাফিয়া কিং, যাকে ধরার জন্য পুলিশ ঠিক কতবার নাকানি চোবানি খেয়েছে তার ঠিক নেই। অন্তত পাওয়ারফুল একজন লোক হওয়ার দরুন সরকার তাকে সিকিউরিটি দিতে বাধ্য। এখন পর্যন্ত তার পক্ষে পাকাপোক্ত প্রমাণ পায় নাই, বিদায় কোনো অ্যাকশন নিতে পারেনি।
মানুষ মারা তার পক্ষে খুব একটা কঠিন ব্যাপার নয়। এই যে সামনে পড়ে থাকা লোকটি, তার মৃত্যুর কারণ বেইমানি। এই ছোট্ট একটা কারণেই যথেষ্ট তার জন্য। ঘটনাচক্রে লোকটির প্রাণঘাতী হামলা করেছিল আফ্রিদের ওপর। ফলস্বরূপ বাহুতে ক্ষত তৈরি হয় তার। বস, প্লিজ আপনি ব্যান্ডেজ করে নিন, রক্ত পড়ছে। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে নতমস্তকে দাঁড়িয়ে রইল ঈশান। পকেট থেকে সফেদা রুমাল বের করে বেঁধে নিল সে। বাঁধতে কিছুটা বেগ পোহাতে হচ্ছে তাকে। ফলস্বরূপ ঈশান এগিয়ে এসে তা বেঁধে দিল। হেলিকপ্টার রেডি করো ঈশান, আই হ্যাভ টু গো। কিন্তু কোথায় বস? চমৎকার হাসলো আফ্রিদ। চক্ষুকোটায় থাকা নীলাভ মণিচোর একটুখানি এদিক সেদিক ঘুরিয়ে বাঁকা হেসে আওড়ালো। গেলেই দেখতে পাবে বড়সড় একটা বিল্ডিংয়ের রুফটপে দাঁড়িয়ে আছে অসংখ্য গার্ড। তাদের সামনে আছে আফ্রিদ, ব্ল্যাক স্যুট, চোখে গার্লস। হাত দুটো বেশ আয়েসি ভঙ্গিতে পকেটে গুজে রেখেছে। বাতাসে তীব্র বাড়িয়ে দূর থেকে এগিয়ে আসছে হেলিকপ্টার। চারিদিকে সব কিছু কেমন উঠছে। হেলিকপ্টার যথাযথ স্থানে নেমে এলো। ভেতর থেকে বেরিয়ে এলো আরও একজন লোক। চেহারা জুড়ে স্পষ্ট দাম্ভিকতা। লোকটার নাম স্টিফেন। তার সাথেও রয়েছে অনেকগুলো গার্ড। হ্যালো আফ্রিদ। হ্যালো মিস্টার স্টিফেন। আমাকে এখানে ডেকে আনার বিশেষ কারণ? অদ্ভুত রহস্যময় মিশ্রি হাসি টেনে বলে ওঠে আফ্রিদ। লুক, ওই যে পুল দেখতে পাচ্ছ, ওইখানে আমার কিছু কিউট পিরানহা আছে। মাই পিরানহা আর ভেরি হাংরি। দে নিড ফুড। স্টিফেন কিঞ্চিত ভয় পেল, তবে তার রয়ে গেল অচিরেই। নিজেকে একটুখানি অন্যরকমভাবে দেখালো, শহীদ আওড়ালো। সো হোয়াট? এই সামান্য ব্যাপারটুকুর জন্য আমাকে? নো স্টিফেন, এমনি এমনি নয়। আর এই ব্যাপারটাও একটু সামান্য নয়। ইউ নো আফ্রিদি হোসেন কখনো এমনি এমনি কিছু করে না। এবার ভয় পেল স্টিফেন। কপাল বেয়ে ঘাম ঝরে গেল। দুফোঁটা ঢোক গিলে আওড়ালো। হোয়াট ডু ইউ মিন বাই দ্য আফ্রিদ? আই মিন টু সে ইউ উইল বি দ্য ফুড ফর মাই পিরানহা ফিশ। হোয়াট? তৎক্ষণাৎ রিভলভার থেকে একটা বুলেট গেঁথে গেল। দাঁড়িয়ে থাকা গার্ডগুলো কিছু করবে তার পূর্বেই কালো ড্রেস পরিহিত লোকগুলো তার ওপর ফায়ার করছে। গগন কাঁপিয়ে হেসে উঠল আফ্রিদ। কী ভয়ঙ্কর সেই হাসি! উপস্থিত ঈশান ও তাদের সঙ্গীরা রীতিমতো বুক কাঁপছে। প্রতিটি লাশের দুটুকরো করে সামনের পুলে সেগুলোকে ফেলতে লাগলো আফ্রিদ। নিরেট কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, বিশ্বাসঘাতকতার শাস্তি এটা। এগুলো হলো নমুনা। এরপর কেউ আফ্রিদ হোসেনের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আবার হাসিতে ফেটে উঠল আফ্রিদ। ভয়ঙ্কর পিরানহা মাছগুলো সেই মাংসগুলো ছিঁড়ে খেতে লাগলো। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! সিটি বাজাচ্ছে আফ্রিদ। পুলের চারিদিকে রাউন্ড রাউন্ড চক্কর চালাচ্ছে। আফ্রিদি হোসেন ধ্বংসের আরও একটি নাম। তার সাথে বিশ্বাসঘাতকতা মানে মৃত্যু। পাশে থাকা প্রতিটি গার্ডের ব্যাক স্যুটের উপর একটি করে বোম ফিট করা ভেতর থেকে, যা একদম হার্টবিটের সঙ্গে কানেক্ট করা বললে বোধহয় ভুল হবে না। পার্সোনাল প্রতিটি গার্ডের পরনে এমন ব্ল্যাক স্যুট। অবশ্য থাকাটা অস্বাভাবিক নয়। প্রতিটি স্যুটের সাথে টু করে গলার কাছে, যার মাঝ বরাবর একটি বাটন ফিট করা আছে। এটা রিমোট কন্ট্রোল আফ্রিদের পার্সোনাল ট্যাবে, যা বরাবরই তার সাথে থাকে। একটা ক্লিক দেহ ঝাঁঝরা হয়ে যাবে। জীবনের পরোয়া করলে আফ্রিদের সাথে কাজ করতে পারবে না এই ব্ল্যাক ওয়ার্ল্ডে। কারণ নিজের জীবনের প্রতি মায়া নিষিদ্ধ। সূর্যটা যেন হালকা কমলা ঢেকে রেখেছে এহসান মঞ্জিলের ছাদ। আর ছায়াগুলো ক্রমেই লম্বা হয়ে ছড়িয়ে পড়ছে। তবে বাড়িটা স্তব্ধ। কোথাও কোনো কোলাহল নেই, চেনা কোনো হাসির শব্দ। প্রাচীন দেয়ালের গায়ে জমে আছে শেওলা। এহসান মঞ্জিল এখন আর বাড়ি নয়, শুধু একটা নামমাত্র আশ্রয়। তাদের আসল মঞ্জিল রয়েছে, সেখানে আফ্রিদের ফুল ফ্যামিলি আছে। এখানে আফ্রিদ আসে কেবল প্রয়োজন মেটাতে, অফিসের কিছু কাগজ আর নিজের ডিলগুলো ফুলফিল করতে। আজও এসেছে সে, হাতে পুরনো এক ফোল্ডার, চোখে খানিকটা ক্লান্তি। বিরক্ত হয়ে বসলো কাচের ওপর, জুতো সহ ডান পা তুলে দিল সেন্টার টেবিলের ওপর। ঈশানের বাচ্চা, হুইস্কির বোতলটা নিয়ে আয়। ঈশান দ্রুত পায়ে গিয়ে হুইস্কির সিগারেট সব কিছু নিয়ে এলো। হুইস্কির বোতল খুলে অর্ধেকটা খেয়ে ফেলল সে। পরপরই সিগারেটে টান দিল। কী রে আবুলের নাতি, মুখটা পাংশুটে করে রেখেছিস কেন? ঈশান আইঢাই করে বলল,
এহসান মঞ্জিলে সবাই আপনার অপেক্ষায় আছে বস। ওখান থেকে ফোন কল আসে প্রচুর। বিরক্তিতে চোখ বন্ধ করে লম্বাটে শ্বাস নিল আফরিদ। দুটো সিগারেট ইতিমধ্যে টান দিয়ে শেষ করে ফেলল। ঈশান কাপাস্বরে বলল, বস আপনাকে আরেকটা কথা বলার ছিল। আফরিদ সেই একইভাবে চোখ বন্ধ করে বলল, মায়াগো মতন নাটক না করে বলে ফেল। ঈশান কাচুমাচু করে বলল, বস ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা ম্যাডামের আজকে বিয়ে। বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো আফরিদ। হোয়াট? ইয়েস বস, আজকে ওই মামুন হায়দার ওর বিয়ে দিচ্ছে, অথচ ওকে বলা হয়েছে পাত্রপক্ষ ওকে শুধু দেখতে আসবে। কথাটা শুনে মাথায় রীতিমতো আগুন জ্বলে ওঠে আফরিদের। ও আচ্ছা, তাহলে অ্যাঞ্জেলিনার বিয়ে। ঈশান উপর নিচ মাথা দোলায়। আকস্মিক ঘর কাঁপিয়ে হেসে উঠল আফরিদ। আহা, বহুদিন বিয়ে খায় না, চল ঈশান বিয়ে খেয়ে আসি। ঈশান থতমত খেয়ে গেল। বোকা বোকা ভাব করে শুধোই, কিন্তু ভাই ওরা তো আমাদের দাওয়াত দেয় নাই। সো হোয়াট, আমরা গোয়িং খাবার সামনে আসিং, হাতে নিয়ে পেটে চালান করিং। ভুলভাল ইংরেজি শুনে ওষ্ঠজোড়া ফাঁক হয়ে গেল ঈশানের। লাল রঙের একটা শাড়ি পরেছে ন্যান্সি, হাত ভর্তি স্বর্ণের চুড়ি। সে বুঝতে পারছে না, তাকে তো দেখতেই আসবে শুধু, তাহলে এত সাজগোজের কি আছে? এই বিষয়টা সে বুঝতে পারছে না। তবে আফিয়া হায়দার নিজ দায়িত্বে তাকে সাজিয়ে দিয়েছেন। দেখি দেখি লিপস্টিকটা দেই তো একটু। চমৎকার। ন্যান্সি চমকালো আফিয়া হায়দারের ব্যবহারে। তিনি তো কখনোই তার সাথে খুব একটা ভালো করে কথা বলে না, তাহলে এরকম করছে কেন আজকে? বাইরে আরও কিছু নতুন নতুন মুখ দেখতে পেয়েছে সে, যাদের এর আগে কখনো দেখেনি ন্যান্সি। তারা নাকি আত্মীয় হয়, অথচ ছোট থেকে এই বাড়িতে বড় হওয়া তার, কিন্তু সেই নাকি আত্মীয়দের চিনে না। কাজী সাহেব চলে এসেছে ইতিমধ্যেই। মামুন হায়দার ঘামছেন, কপালে জমেছে অনেক ঘামের বিন্দু, কানের পাশ গড়িয়ে পড়ছে ঘামের বিন্দু বিন্দু জল। তা পাত্রী কোথায়? বয়স্ক কাজী সাহেব ভারী স্বরে বললেন। মামুন হায়দার মলিন হেসে বললেন, এখনই আসছে। সামনে বসে থাকা এক যুবক রাহুল, যার সাথে বিয়ে হবে আজকে ন্যান্সির। পরিবার বলতে শুধু তার বাবা এসেছে। ন্যান্সিকে সবে ড্রয়িং রুমে নিয়ে এসেছে আফিয়া হায়দার আর তন্নি মিলে। সোফায় বসানো মাত্র সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো কিছু সংখ্যক লোক। হনহনিয়ে এসে ঢুকলো বাড়িতে। আজানো এত আপতিত মানুষের আগমনে সবাই চমকে ওঠে। তবে পিছন থেকে বেরিয়ে এলো সেই অনাকাঙ্ক্ষিত পুরুষ। নীলাভ মণিজোড়া চোখ পড়তেই থমকে গেল ন্যান্সি। এ কি, আপনারা এখানে কেন? হাই মেরি বান্দি। আফরিদের মুখে এমন তোর কথায় উপস্থিত সবাই স্তম্ভিত। ন্যান্সি অবাক নেত্রে পল্লব ঝাপটায়। মামুন হায়দার এগিয়ে গেলেন, ক্ষিপ্ত মেজাজে বলে ওঠেন, এ কি, আপনারা কারা? আর এভাবে ভেতরেই বা এসেছেন কেন? মামুন হায়দারকে মোটেও পছন্দ হলো না আফরিদের। উফ, ঈশান। ঈশান দু কদম এগিয়ে এসে বলল, ইয়েস বস। আমার মোটেও এই প্রতিবেশী বুড়োকে পছন্দ হয়নি। মালটাকে সাইড কর। ঈশান চেপে ধরল মামুন হায়দারকে। ভয়ে আড়ষ্ট হয়ে গেল আফিয়া হায়দার। আহাজারি করে বলে ওঠে, কি করছো তোমরা? ছাড়ো আমার স্বামীকে। উফ ঈশান, এই প্রতিবেশী বুড়ি বেশি কথা বলে, মুখ বন্ধ কর। পেছনের গার্ডগুলো চেপে ধরেছে মামুন হায়দারকে। ঈশান চট করে এসে মুখ চেপে আটকে দিল আফিয়া হায়দারের। ঈশান রীতিমতো নির্বাক। ন্যান্সি কম্পিত স্বরে শুধোয়, কি করছেন এসব? কারা আপনারা? কি চাই এখানে? একগাল হাসল আফরিদ। লাল শাড়িতে ন্যান্সিকে খুব ফুরফুরে মেজাজে বলে মনে হচ্ছে। হাই মেরি অ্যাঞ্জেলিনা, শাড়িতে নায়িকা লাগছে। ইস, কারেন্ট শক খেলাম। ন্যান্সি ভ্রুদয় কুঞ্চিত করে নিল। এই লোকটার সাথে তো সেদিন রাতে কোনো মিলই খুঁজে পাচ্ছে না সে। আফরিদ আবারও বলল, जब चूड़ी है तो दिल में वाजी गिटार है, जवानी तेरी बिजली की तार है, जवानी तेरी बिजली की तार है, 26 तारीख से बुखार है, जवानी तेरी बिजली की तार है। অশ্লীল গানটা শুনে ঘেন্নায় শরীরটা শিউরে উঠছে তার। আফরিদ বেশ আয়েশ করে গিয়ে সোফায় বসলো। বুকে শার্টের বোতাম দুটো খুলে আছে। ভেতর থেকে উকি দিচ্ছে তার সূর্য ট্যাটুটা। এক হাত সোফার ওপর ভর দিয়ে পায়ের ওপর পা তুলে বসেছে। ওষ্ঠ বাঁকিয়ে এক গাল হাসলো ন্যান্সির দিকে তাকিয়ে। থরথর করে কাঁপছে মেয়েটা। মাথা থেকে পা পর্যন্ত দেখে লোকটা। আফরিদ হাস্যজ্জ্বল স্বরে বলল, দেখা দেখি শেষ, চল পরিচয় দেই। আমি তোমার বান্দা, তুমি আমার বান্দি। আমি তোমার জান, তুমি আমার পরাণ। তুমি হবা বউ, আমি হব তোমার একমাত্র জামাই, আফরিদ হোসেন। উফ, আল্লাহর বান্দি, এত কথা বলছো কেন? আমি যখন বলেছি আমি তোমার জামাই, তার মানে আমি তোমার জামাই, কাহিনী শেষ। তেলে বেগুনে জ্বলে উঠল ন্যান্সি। চোখে মুখে তীব্র রাগের ঝটা নিয়ে সে এগিয়ে এলো আফরিদের সম্মুখে।
দৃঢ়স্বরে উচ্চারণ করলো ন্যান্সি। কী সমস্যা আপনার? বাড়িতে ঢুকে এমন ভণ্ডামি করছেন কেন? আফ্রিদ হঠাৎই 32 পাটি দাঁত বের করে বিদ্রূপে হাসি হাসলো। সে বালের মাফিয়া থেকে এত বড় ডিমোশন দিল। প্রমোশনের বদলে ডিমোশন। ন্যান্সির দৃষ্টি তখন ঘরমাক্ত মামুন হায়দারের দিকে। শুকনো গলায় ঢোক গিলে বলল, আমার বাবাকে ছাড়ুন, ছাড়ুন বলছি ওদের। আফ্রিদ ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ভঙ্গিতে বলল, ছেড়ে দেব, পাক্কা প্রমিস, কিন্তু তার আগে শ্বশুরবাড়িতে যেতে হবে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে ন্যান্সি প্রশ্ন ছুড়ে দিল, কি আজে বাজে কথা বলছেন? আর আমার তো বিয়েই হয়নি, তাহলে কিসের শ্বশুরবাড়ি? আফ্রিদ গা দুলিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। হয়নি তো হবে, আই মিন বিয়ে। চলো তাড়াতাড়ি করে ফেলি। এই যে কাজী সাহেব, বিয়ে পড়ান তাড়াতাড়ি। বলার সাথে সাথে সে এগিয়ে এসে ন্যান্সির হাত চেপে ধরল। পরপুরুষের হাতের স্পর্শ তার গলায় লাগতেই যেন ভিতর থেকে বজ্রপাত হলো ন্যান্সির। মুহূর্তেই সিংহীর মতো গর্জে ওঠে ঘর কাঁপিয়ে। তার গালে ঝড়ের মতো থাপ্পড় বসালো সে। ক্ষণিকের জন্য পুরো ড্রয়িং রুম যেন থমকে গেল। হাত কাঁপছে ন্যান্সির। জীবনের প্রথম বোধহয় কাউকে থাপ্পড় বসিয়েছে। ঈশান সাহসে এগোতে চাইলে কিন্তু আঙুলের ইশারায় তাকে থামিয়ে দিল আফ্রিদ। ডান হাতে গাল মুছে এক গাদা থুতু ফেলল ফ্লোরে। বিরক্তির ভাব নিয়ে বলল, ছে, মায়া মানুষের হাতে থাপ্পড় খেতে হচ্ছে। অবশ্য যেখানে মায়া মানুষ রক্ত বইছে শরীরে, সেখানে চর খাওয়া তো কমন ব্যাপার। নেভার মাইন্ড। ঈশান আশ্চর্যের ন্যায় তাকিয়ে আছে। এই মুহূর্তে কি আফ্রিদ এই একরত্তি মেয়েটার হাত কেটে পিরানহা মাছকে খাইয়ে দিবে? আফ্রিদ শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিজেকে কন্ট্রোল করে হেসে বলল, মাই ডিয়ার পার্সোনাল পিরানহা ফিশ, এমন হাইপার হতে নেই, নইলে তোমাকে কুল করতে গিয়ে আমি হট হয়ে যাব। ন্যান্সি তিরিক্ষি মেজাজে চেঁচিয়ে উঠল, এই বের হন এক্ষুনি, না হলে আমি পুলিশ ডাকবো। আফ্রিদের কপালের ভাঁজ পড়ল। বরং চিন্তিত দেখালো তাকে। এই মাতারি, কোন পুলিশ আমাকে ধরবে? শালি, ভালোভাবে বললে কানে যায় না। যদি নাটক করিস তাহলে এখানে সবাইকে কেটে কুচি কুচি করে ফেলবো। আচানক চুল খামচে ধরায় ব্যথায় কোকিয়ে উঠল ন্যান্সি। ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আফ্রিদ ছাপের ন্যায় হিসিয়ে বলল, তোর বোঝা উচিত ছিল আমি কে। বাঁচানোর আগে 100 বার ভাবা উচিত ছিল। আমাকে বাঁচিয়ে নিজের কবর খুঁড়ে ফেলেছিস। ন্যান্সির চোখ দুটো অশ্রুর কণায় টইটুম্বুর করছে। কাপা কাপা গলায় বলল, তার মানে আপনাকে বাঁচানো আমার ভুল ছিল? আলবাত ভুল ছিল। আমাকে বাঁচিয়েছিস, এখন আমি তোর মরণ হবে। ন্যান্সিকে ছাড়িয়ে নিল নিজেকে, সরে এলো পিছনের দিকে। এদিক ওদিক তাকিয়ে তুলে নিল কাচের ফুলদানি। আফ্রিদের দিকে সেটা ধরে কম্পিত স্বরে বলল, এই এক্ষুনি আমার পরিবারকে ছেড়ে দিন, না হলে আমি তোর মাথা ফাটাবো। আফ্রিদ কোনো ভাবান্তর নেই, সে তাকিয়ে আছে নির্বিশেষ। ন্যান্সি কাঁপছে থরথর করে। আকস্মিক তন্নিকে চেপে ধরল সে। চিৎকার করে উঠল তন্নি। ন্যান্সি আটকে ওঠে। আফ্রিদ হাসলো। সেই হাসি অদ্ভুত সুন্দর, অথচ এই মুহূর্তে বোধহয় ন্যান্সির কাছে তা পৃথিবীর সবচেয়ে বিশ্রী হাসি বলেই মনে হচ্ছে। এই আমার বোনকে ছাড়ুন বলছি, এক্ষুনি ছাড়ুন। আফ্রিদ দাঁত কেলিয়ে হাসলো। ছাড়বো ছাড়বো, কিন্তু তার আগে তুমি কবুল বলে দাও। দেখো মেয়ে, তোমার সৌভাগ্য, আমি আফ্রিদে হোসেন তোমাকে বিয়ে করতে যাচ্ছি। বিয়ের কথায় হকচকিয়ে গেল মামুন হায়দার। কি বলছো, কী সব বলছো তুমি? আমার মেয়েগুলোকে ছেড়ে দাও। আফ্রিদ বোধহয় বিরক্ত হলো। তর্জনী আঙ্গুল উঁচিয়ে থামিয়ে দিল তাকে। এই প্রতিবেশী বুড়ো একদম চুপ। কোন ক্ষেতের মোলারে এত কথা বলেন কেন? আর কিসের মেয়ে? কে বাপ? বুইড়া বয়সে মিথ্যা বলা বন্ধ করেন। ন্যান্সি কান্নারত স্বরে বলল, ছাড়ুন ওদের, আমি বলছি ছাড়ুন ওদের। আমার বোনকে ছাড়ুন বলছি। উফ মাইয়া, প্রতিবেশী বাপ দুটো পাগল করে দিচ্ছে। এই ঈশান, সবগুলোকে কেটে ফেল, পিরানহাকে খাওয়াবো। এই যদি মেয়ে বিয়ে না করে তাহলে ওর বোনকে বিয়ে করব। উহু হু করে শব্দে কেঁদে উঠল তন্নি। আপু বাঁচাও আমাকে, ছাড়ুন আমায়। ন্যান্সি কিং কর্তব্য বিমূঢ়। এই মুহূর্তে তার কি করা উচিত সে ভেবে পায় না। আমি তোকে দুটো অপশন দিচ্ছি, এক, হয়তো তুই আমাকে বিয়ে করবি, আর নয়তো আমি তোকে বিয়ে করব। কি মাই পরাণ, রাজি আছে তো? ন্যান্সি চোখ দুটো তুলে তাকালো আফ্রিদের মুখ পানে। অসম্ভব সুন্দর মুখের আড়ালে ওরকম ভয়ঙ্কর এক সত্তার বসবাস, তা তো আগেই বুঝতে পারেনি ন্যান্সি। যদি বুঝতে পারতো তাহলে কখনোই তাকে বাঁচাতো না। দৃষ্টি ঘুরিয়ে আপন মানুষগুলোকে এক নজরে দেখে নিল, তাদের ব্যথাতুর মুখগুলো। ছে, এই ছেমটি অপেক্ষা করায় খালি। ওরে মাতারি, ধৈর্য বলতে আফ্রিদের কিছু নাই, তাড়াতাড়ি হ্যাঁ বল। ন্যান্সি ঠোঁট কামড়ে কেঁদে ফেলল। অসহায় লাগছে খুব, রিনরিনে গলায় বলল, ছাড়ুন ওদের, আমি আপনাকে বিয়ে করব। ওদের ছাড়ুন প্লিজ।
সহসা তন্নিকে ছেড়ে দিল আফরিদ। হাত বাড়াতে অ্যালকোহলের বোতলটা নিয়ে নিল ঈশান। মনে হচ্ছে হাতে কোনো ময়লা লেগে আছে তার। হাতে অ্যালকোহল ঢেলে দিল ঈশান। হাত ধুয়ে সেই অ্যালকোহল ঢকঢক করে খেয়ে ফেলল আফরিদ। দ্যাটস মাই গার্ল। তুমি যতক্ষণ আমার থাকবে তোমার প্রতিবেশী বাপ মা বোন সুরক্ষিত থাকবে। যাওয়া যাক। এই বাড়িটা যেন প্রথম দেখাতেই মন কেড়ে নেয়। চারপাশ জুড়ে গভীর কালো রঙের দেয়াল, যার গায়ে সূক্ষ্ম খোদাই করা নকশা। কালোর মাঝে রক্তিম লালের ছোঁয়া এমনভাবে মিশে আছে যে একবার চোখ ফেললেই বারবার তাকাতে মন চায়। বাড়ির বাইরের একপাশে দাঁড় করানো আছে রোলস রয়েল, ফ্যান্টম ও ল্যাম্বরগিনি অ্যাভেন্ডার। পাশেই গোলাপের বাগান, সরাসরি গোলাপের গাছ, তাতে ফুটে উঠেছে লাল গোলাপ। বাড়ির ভেতর ঢুকতেই নজর যায় ডান দিকে কিছুটা দূরে কালো কাঠের খোদাই করা তাকের দিকে। পেছনে লাল ভেলভেটের নরম আভা, তাতে সারি সারি সাজানো দামি মদের বোতল। কাচের গ্লাসগুলো সুশৃঙ্খলভাবে রাখা, সামনে রাখা উঁচু চেয়ারগুলো মখমলের লাল গদিতে ঢাকা। বসতে মন চাইবে। রান্নাঘরটা আরও বেশি পরিপাটি করে গুছিয়ে রাখা। অনেকগুলো মেয়ে সার্ভেন্ট নিজের কাজ করতে ব্যস্ত। কালো কাঠের আলমারি, সোনালি হাতল, তার দেয়ালে রক্তিম মার্বেলের নকশা করা মিলিয়ে এক অদ্ভুত সৌন্দর্য। কাউন্টারের একপাশে সাজানো তাজা সবুজ গাছগুলা, যেগুলো কালো আর লালের মাঝে প্রাণের রং যোগ করছে। সামনেই লম্বা একটা ডাইনিং টেবিল রাখা, টেবিলের পেছন দিকে বড় একটা জানালা, তার ছোট ছোট সবুজ আর্টিফিশিয়াল গাছগুলো। ন্যান্সি পিটপিট করে তাকালো চারিদিক। এটা কি আদেও কোনো সাধারণ বাড়ি? শোবার ঘরে পা রাখলেই মনে হয় কল্পনার ভেতর ঢুকে পড়েছে। কালো কাঠের সুন্দর খোদাই করা চারপোস্টের বিছানা, যার ওপর গাঢ় লাল মখমলের গদি ও বালিশ। বিছানার চারপাশে ছড়িয়ে আছে লাল গোলাপি পাপড়ি আর সবুজ লতাপাতা দেয়াল পেয়ে উঠে এসেছে। সবগুলোই আর্টিফিশিয়াল। পাশেই সোনালি ঝাড়বাতির নরমালাই ঘরে ছড়িয়ে পড়েছে। পুরো বাড়িটাই এমন কালো, লাল আর সবুজের মিশেল, যেন এক অন্য জগতের অনুভূতি। ন্যান্সি চমকালো। আজ পর্যন্ত সে দেখেনি কারো বাড়ি এমন কালো লাল সবুজের তৈরি। ওই জানকি বাচ্চা, মহল পছন্দ হয়েছে? আফ্রিদের ভারী কি কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ন্যান্সি। পছন্দ না হলে এই পুরো বাড়ির ডিজাইন চেঞ্জ করে দেব। ন্যান্সি ফুঁসতে ফুঁসতে বলল, আপনার কোনো কথার অর্থ বুঝতে পারছি না। এত বড়লোক মানুষ আমার পিছে পড়ে আছেন কেন? কি সমস্যা? আফ্রিদ দাঁত দেখিয়ে হেসে বলল, পিছনে পড়েছিলাম ওপরে উঠবো বলে। সামথিং দে। থতমত মুখ করে তাকালো ন্যান্সি। আপনার মতো বেয়াদব মানুষ আমি একটাও দেখিনি। প্রাণ বাঁচানোর বদলে এভাবে বদলা নিচ্ছেন? আফ্রিদ এগিয়ে এসে লম্বা হয়ে শরীরটা ছেড়ে দিল নরম বিছানায়। উফ বান্দি, তোর জ্ঞান শুনতে শুনতে বিজ্ঞানী হয়ে গেছি। ঘৃণিত দৃষ্টিতে তাকালো ন্যান্সি। চিনতে পারছে না এই পুরুষকে? বেশি কথা বলিস তুই। কাল বাদে পরশু আমাদের বিয়ে, সেটা নিয়ে ভাব। ন্যান্সি সাপের মতো ফোঁস করে উঠল। যাকে আমি চিনি না, জানি না, তাকে বিয়ে করতে যাব? সাহসা উঠে বসলো আফ্রিদ। ঠোঁট উল্টে বলল, যা দুষ্টু, এমনে বলে না হুবু বউ, বুকে লাগে। চলো পরিচিত হয়ে আমরা। দুপা পিছিয়ে গেল ন্যান্সি। আমার থেকে পালাচ্ছ কেন বউ? হোয়াট? ন্যান্সি পাশে থাকা গ্লাসটা ছুঁড়ে দিল আফ্রিদের দিকে। হাতে আকস্মিক ব্যথা পেয়ে কোকিয়ে উঠল। গর্জে ওঠে সে, বান্দির বাচ্চা, ব্যথা পাইবে জানোয়ার কোথাকার। ন্যান্সির এক দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে ছুট লাগালো। একটা অপরিচিত মেয়েকে দেখে বাকি সদস্যরা চমকে ওঠে। এই মাতারি, বাইরে পা রাখলে তোরে খাইছি। আফ্রিদের ভয়ঙ্কর ডাকে পিছু তাকালো ন্যান্সি। এটাই বোধহয় তার ভুল। বাঘের মতো লাফ দিয়ে এসে ধরে ফেললো নিজের শিকারীকে। ছাড়ুন আমায়, আপনার মতো অসভ্য মানুষের সাথে আমি থাকতে চাই না। ছাড়ুন বলছি। চুপ শালি, বেশি কথা বলে। ন্যান্সিকে এক প্রকার কাঁধে তুলে নিল আফ্রিদ। হনহনিয়ে চলে গেল রুমে। স্তম্ভের ন্যায় বাকি সবাই দাঁড়িয়ে আছে। টুপ টুপ করে বৃষ্টি পড়ছে বাইরে, কাদা জমে আছে আশেপাশের রাস্তায়। সামনেই বড় একটা নদী। এটাকে মৃত্যুপুরী বলা হয়, কারণ এখন পর্যন্ত এখানে যারা এসেছে তারা আর বেঁচে ফিরতে পারেনি। পাশে একটা পরিত্যক্ত গোডাউন রয়েছে। সাদা সাদা কিছু পাউডার দেখাচ্ছে একটা লোক। সামনেই বসে আছে মার্কো। শওকত নামের লোকটা পাউডার হাতিয়ে বলল, খাঁটি মাল, আপনি টেস্ট করে দেখতে পারেন স্যার। কার্লসকে ইশারা করতেই সে একটা পাউডার সাজিয়ে দিল মার্কোর দিকে। মার্কো সেটা নিল। চোখ বুজে স্বর্ণ সুখ গ্রহণ করলো মনে মনে। নাইস,
শওকত স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, বলেছি তো স্যার, খাঁটি মাল। আপনি চাইলে এমন মাল বাংলাদেশে আর পাবেন না। বাঁকা হাসল মার্কো। আই নো দ্যাট, বাট আমি রিজেক্টেড জিনিস ইউজ করি না। শানিত দৃষ্টি ফেলল শওকত। মানে স্যার? বসা থেকে উঠে দাঁড়ালো মার্কো। প্যান্টের পকেট থেকে বের করলো তার রিভলভারটা। আমার সাথে ডিল করার আগে তুই ঠিকঠাক কার সাথে ডিল করেছিলি সব জানা আমার। ইভেন এটাও জানি সবাই তোকে ঠিক কিভাবে রিজেক্ট করেছে। মোস্ট ইম্পর্টেন্ট, তুই আমার শত্রুর সাথে ডিল করেছিস, সেও রিজেক্ট করেছে। এই মার্কো তো কখনোই রিজেক্টেড জিনিস নেয় না, আর না তার ডিল করে। শওকত কিছু বলবে তার পূর্বেই বুকে ঠাস ঠাস করে দুটো বুলেট ভরে দিল। হ্যালো এভরিওয়ান, গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল নই, এই কাজে একদম কোনো অভিজ্ঞতাও নেই, দক্ষও নয়, তাই ভুল অবশ্যই হবে। তো তোমরা একটু মানিয়ে নিও, ওকে? আর যাদের পছন্দ না তারা প্লিজ স্কিপ করবে। আল্লাহ হাফেজ।